তৃণমূল কংগ্রেস ক্ষমতায় হারে, ওটা জাস্ট ওদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে দলটা উঠে যাবে। ফলে এবারের লড়াইটা কিন্তু কে ক্ষমতায় আসবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস এবং বঙ্গ বিজেপির অস্তিত্ব টিকিয়ে রাখার। প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটের ওই নির্দেশে যা বলা আছে সেই অনুযায়ী দিতেই হবে, এবং এরা কেউ ছাড় পাবে না। দ্বিতীয় হচ্ছে, কোনো ওএমআর শিট পাবলিশ করেননি, ওইসব স্টাফ নেই, ওসব বলে লাভ আছে? বোঝাই যাচ্ছে যে সংখ্যালঘু ভোট হারানোর চিন্তায় এরা কতটা উদ্বিগ্ন, যে ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করতে হচ্ছে, ঘন্টায় ঘন্টায় ভাষ্য পরিবর্তন করবো। যদি কথাবার্তা বলতে যান, কথাবার্তা বলেন, বেশ করেছেন, কথাবার্তা বলাই স্বাভাবিক। 2011 সাল থেকে 2026 সাল বামেদের অবৈধ নির্মাণ আপনি মশাই রেখে দিয়েছিলেন কেন? বাম আমলের অবৈধ নির্মাণ যদি এটা হয়েই থাকে, আপনি 15 বছর ধরে কি করছিলেন? ঘুমাচ্ছিলেন নাকে তেল দিয়ে? কি মোহাম্মদ সেলিম কি ধর্ম নিরপেক্ষতা সার্টিফিকেট বিলি করতে গেছিল নাকি? হুমায়ুন কবিরকে সার্টিফিকেট দিয়ে এসেছেন। দাদা, বর্তমানে রাজনীতির চর্চার মূল বিষয় তৃণমূল না বিজেপি না খোদ সিপিএম? মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির একেবারে গোপন বৈঠক হতে হতো, ক্রমশ প্রকাশ্য সেই বৈঠক। কিভাবে দেখছেন এই বৈঠক? দেখুন, বৈঠকে কি হয়েছে সেটা সিপিএম এর রাজ্য সম্পাদক তিনি নিজে বাইরে বেরিয়ে স্টেটমেন্ট দিয়েছেন, বলে এই নিয়ে আমার খুব বেশি বলার কিছু নেই, তিনি বলে দিয়েছেন। কিন্তু এবারে রাজনৈতিক চর্চার বিষয় যেটা হওয়া উচিত সেটা হলো, দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় যারা রয়েছে সেই তৃণমূল কংগ্রেস, এবং কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে বিজেপি। বিজেপি সেটা একটি জাতীয় দল, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা এই সরকারে রয়েছে, তারা জাতীয় দলের মর্যাদা তাদের নেই, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। এবারের লড়াই হচ্ছে এই দুটো দলের পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। কেন এ কথা বলছি? দেখুন, এবারে যে ভোটে হারবে, যদি তৃণমূল কংগ্রেস ভোটে হারে, তাহলে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি জাস্ট উবে যাবে ভোটে হারার কয়েক ঘন্টার মধ্যে। আর যদি বিজেপি ভোটে হারে, বিজেপি এবারে যদি ক্ষমতায় না আসতে পারে, তাদের প্রতি যে প্রত্যাশা রেখেছিল মানুষের আগের লোকসভা ভোটে বা তার আগের বিধানসভা ভোটে, সেই ক্ষেত্রে মানুষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বঙ্গ বিজেপির উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে। কারণ দেখুন, পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু বঙ্গ বিজেপি যেটা মূলত বড় বাজারের পার্টি এবং মূলত কয়েকটা পকেটে যেটা ছিল, সেই রাজনৈতিক শক্তি যারা, তারা যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকার জন্য যে বিস্তার করার সুযোগ পেয়েছিল, সেই সুযোগ তারা হারিয়ে যাবেন, এবং তারা রাজনৈতিক অস্তিত্ব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যথেষ্ট কমে যাবে বা প্রায় বিলুপ্তর দিকে চলে যাবে। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় হারে, ওটা জাস্ট ওদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে দলটা উঠে যাবে। ফলে এবারের লড়াইটা কিন্তু কে ক্ষমতায় আসবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস এবং বঙ্গ বিজেপির অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন। কারণ তাদের রাজনৈতিক অস্তিত্ব, যে হারবে তার রাজনৈতিক অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে। এবং দেখুন, আলোচনা, দুটো রাজনৈতিক নেতা তারা দেখা করেছে, তাদের মধ্যে আলোচনা হয়েছে বা হোয়াটসঅ্যাপ, সেটা আলোচনা হবে, সেটা স্বাভাবিক। কিন্তু দেখুন, আমি বুঝতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এত আতঙ্কিত হয়ে যাচ্ছে। তো মনের কথা বলতে গেলে অসুবিধাটা কি? দেখুন, কুণাল ঘোষ রাজনৈতিক রাজনৈতিক পরিসরে কে কার সঙ্গে কথা বলবেন সেটা সেই রাজনৈতিক দল বুঝবে। কুণাল ঘোষের এত অসুবিধা হচ্ছে কেন? সিপিএম নেতা কথা বলতে ওর অত অসুবিধা হওয়ার কথা কি আছে? আর বামপন্থী দলের তাদের নেতারা, তারা সকলের সঙ্গে কথা বলবেন, সেটাই স্বাভাবিক। সমাজে মানুষের সঙ্গে কথা না বললে আপনি বুঝবেন কি করে? আপনি যদি মানুষের সঙ্গে কথাই না বলেন, কথাবার্তা বন্ধ করে দেন, তাহলে তার রাজনৈতিক বোধ কি, তার রাজনৈতিক দর্শন কি, তার রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং কি, তার তার চেতনা কি, সেই সম্পর্কে রাজনৈতিক আদান প্রদান হতেই পারে, সেটাই স্বাভাবিক। দর্শন এবং রাজনীতির কথা বলছেন, আমরা দেখেছিলাম হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির যার উত্থান, যার নতুন দল এই ভারতীয় জনতা। আরে হুমায়ুন কবির নিয়ে অত কথা বলছে, ও তো এখনো স্টিল তৃণমূল কংগ্রেসের এমএলএ। যে বাম রাজনীতি ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সেকুলারিজমের কথা বলে, যে হুমায়ুন কবির উত্থান বাবরি মসজিদের হাত ধরে, তার সাথে বৈঠক।
মানে মোহাম্মদ সেলিম কি ধর্ম নিরপেক্ষতা সার্টিফিকেট বিলি করতে গেছিল নাকি? এভাবে যে হুমায়ুন কবিরকে সার্টিফিকেট দিয়ে এসছেন, তিনি কি ধর্ম নিরপেক্ষতা সার্টিফিকেট, না না, সে কি সার্টিফিকেট বিলি করতে গেছিল নাকি যে চলো আমি ইয়েতে গিয়ে ওখানে গিয়ে ইয়েকে হুমায়ুন কবিরকে সার্টিফিকেট দিয়ে আসি? আরে তিনি কি ধর্ম নিরপেক্ষতা সার্টিফিকেট বিলি করতে গেছেন? জাননি তো। তিনি গেছেন, তার সঙ্গে কথা বলেছেন, কথা হতেই পারে, এমনিও কথা হয়, মানুষে মানুষে কথা হবে না, মানে অস্বাভাবিক কথা বলছেন। আচ্ছা, আমার এই যে বই মেলায় কতজনের সাথে দেখা হয়, তারা বিভিন্ন রাজনৈতিক বোধের, বিভিন্ন রাজনৈতিক চেতনা, তাদের সঙ্গে কথা হবে না, সেটাই স্বাভাবিক। এবার আপনি বলতে পারেন যে হ্যাঁ, ওই মানে হোটেলে গিয়ে আলোচনা করেছে বা কথা বলেছে, তাহলে কি রাজনৈতিক এই তাদের বার্তালাপ হয়েছে, সেই বিষয়ে তারা দুজন ব্যক্তি বলতে পারবেন, আর বেরিয়ে এসে তো তিনি পরিষ্কার করে দিয়েছেন, এই বিষয়ে তারাই বলতে পারবেন। বাইরে বেরিয়ে এসে যে তাদের কি হয়েছে ভিতরে আলোচনা বা কি হয়নি সেই নিয়ে তো মোহাম্মদ সেলিমও বলেছেন এবং হুমায়ুন কবিরও বলেছেন, মানুষ বিচার করবে, এই নিয়ে আর নতুন করে বলার কি আছে। কিন্তু আমি একটা জিনিস মানে আমার মানে বুঝতে অসুবিধা হচ্ছে, যে তৃণমূল কংগ্রেসের এত ব্যথা যন্ত্রণা হচ্ছে কেন? মানে ওনাকে না না, ওনা ওনারা কি মানে বেসিক্যালি আতঙ্কিত হচ্ছেন যে সংখ্যালঘু ভোট বোধ হয় আর ওনাদের পকেটে থাকবেন না, আর থাকবে না, এই ভয়ে এই আতঙ্কে এখন এইসব ভুলভাল বকছে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় ওরা ভিডিও আপলোড করছে। মানে বোঝাই যাচ্ছে যে সংখ্যালঘু ভোট হারানোর চিন্তায় এরা কতটা উদ্বিগ্ন, যে ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করতে হচ্ছে, ঘন্টায় ঘন্টায় ভাষ্য পরিবর্তন করতে হচ্ছে, কখনো বলছে যে ভিক্ষাবাটি, কখনো বলছে যে প্রেম মানে প্রেম নিবেদন, অনেক কিছু বলছেন তো। আসলে বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি গরু অন্যজনের হারিয়েছে। এখন বুঝতেই পারছেন যে ওনারা যে অঙ্কটা তৈরি করেছিলেন আগে, এর আগের নির্বাচনে সি এর ভয় দেখিয়েছিলেন, এবারে এসআইআর ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোট একত্রভূত করব, এই যে চিন্তা ভাবনা, রাজনৈতিক চিন্তা ভাবনা করেছিলেন, সেই চিন্তা ভাবনা বোধহয় ওদের ফলপ্রসূ হবে না, এই আতঙ্কে তৃণমূল কংগ্রেস ভুগছেন। দেখুন, সংখ্যালঘুদের যদি শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে দেখেন তাহলে এই আতঙ্কে ভোগাটা স্বাভাবিক। এবং আমি বলবো, যদি কথাবার্তা বলতে যান, কথাবার্তা বলেন, বেশ করেছেন, কথাবার্তা বলাই স্বাভাবিক, যে কোনো রাজনৈতিক দল তার সঙ্গে কথাবার্তা বলবেন, এই স্বাভাবিক। আর কথাবার্তা বলা মানেই জোট হয়ে গেছে বা ধর্মনিরপেক্ষতা সার্টিফিকেট ওখানে বন্টন করে চলে এসছেন, এই কনক্লুশনে যারা পৌঁছবেন তাদের রাজনৈতিক বোধবুদ্ধি সম্পর্কে মানে আমার যথেষ্ট প্রশ্ন আছে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, রাজনীতিতে এখন বর্তমানে যে অবস্থা রাজ্যে দাঁড়িয়ে রয়েছে, একেবারে আনন্দপুরে যে অগ্নিকাণ্ড, ওয়াও মোমোর যারা কর্মচারী তাদের যে অবস্থা, কোথায় সেটা নিয়ে বক্তব্য হবে, কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে ফাইল নিতে গেলেন কিন্তু আনন্দপুরে তিনি যেতে পারলেন না, ফিরাদ এবং অরূপকে তিনি পাঠালেন, তিনি যেতে পারলেন না সেই মুহূর্তে, কোথায় এটা নিয়ে আলোচনা হওয়ার জায়গায় আলোচনা হচ্ছে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের। আসলে এটাই তো করতে চাইছেন, রাজনৈতিক ভাষ্যটা তো ওটা তৈরি করতে চাইছেন। এই যে ওয়াও মোমোর আনন্দপুরে যেভাবে মানুষ মারা গেছে, এখনো পর্যন্ত যা খবর 26 জন মারা গেছে, সংখ্যাটা 30 ছুঁই ছুঁই আর কি। সেখানে ওই যে ওই অঞ্চলে কিভাবে অবৈধ নির্মাণ হয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2011 সালের আপনি উপগ্রহ চিত্র নিন আর আজকের উপগ্রহ চিত্র নিন, তাহলে আরে উপগ্রহ চিত্র নিয়ে নিন না, বাম আমলের 2010 সালের উপগ্রহ চিত্র নিন আর 2026 সালের উপগ্রহ চিত্র নিন, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে কোন অবৈধ নির্মাণ কোন আমলে তৈরি হয়েছিল। এবার আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে বাম আমলে তৈরি হয়েছিল, দাঁড়ান, বাম আমলে তৈরি হয়েছে, আপনি 2011 সাল থেকে 2026 সাল বামেদের অবৈধ নির্মাণ আপনি মশাই রেখে দিয়েছিলেন কেন? বাম আমলের অবৈধ নির্মাণ যদি এটা হয়েই থাকে, আপনি 15 বছর ধরে কি করছিলেন, ঘুমাচ্ছিলেন নাকে তেল দিয়ে? ও তার মানে অবৈধ নির্মাণ রেখে দেবেন, দিয়ে মানুষকে পুড়িয়ে মারবেন, দিয়ে বলবেন রুটি রুজি, চুরি করবেন, চুরি করে ধরা পড়ে যাওয়ার বলে চোর, চোর বলবে না না এটা আমার রুটি রুজি, দুদিন পরে চোররা এসে বলবে না চুরি আমাদের রুটি রুজি, অতএব চুরি করতে দিতে হবে। আসলে এই চোরেদের যুক্তি তো অপরাধীদের যুক্তি, অপরাধী মানসিকতা থেকে এই ধরনের কথাবার্তা বলেন। দেখুন, অবৈধ নির্মাণ যে আমলেই তৈরি হোক, বাম ডান মধ্য যে আমলেই তৈরি হোক, অবৈধ নির্মাণ ভাঙতে হবে, আর ওইভাবে যৌতুকগৃহ তৈরি করে রাখা, মানুষের মানুষের মানে স্বাভাবিক পরিষেবা পাওয়ার কোনো সুযোগ নেই।
একটা মানুষ ভাবুন একবার, তারা কাজ করছেন, বাইরে থেকে তালা মারা, মানুষগুলোকে একদম পুড়ে মরলো, এটা ভাবা যায়? আর ওইখানে যেভাবে জলাভূমি বুঝিয়ে এই গোটা গোটা পশ্চিমবঙ্গে, শুধুমাত্র কলকাতা শহরে ভাববেন না, এই 24 পরগনা ভাববেন না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি সম্পদ যেভাবে হস্তান্তর হচ্ছে, জলাভূমিগুলোতে যেভাবে নির্মাণ হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের ইকোলজি, পশ্চিমবঙ্গের বাস্তুতন্ত্র, সেটা সেটা আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, সেটা ভাবনাতীত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ তো ক্ষমতা থেকে তাড়াবেন, সেটা একটা প্রশ্ন, কিন্তু এই যে অপরাধ সংগঠিত করেছেন গোটা পশ্চিমবঙ্গে, তাকে অপরাধীর শাস্তি পেতে হবে। দাদা, এসএসসি তে যে অভিযোগ আপনারা বারংবার করেছেন, টাকা ফেরত দিচ্ছে না রাজ্য, এবার একবারে কোর্টে রাজ্যের পক্ষ থেকে বলেছে তারা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ওটা তারা শুরু করেননি, ওটা আমরা আবার কন্টেম্প করেছি, তিনি শুরু করতে চাননি। দেখুন, 3 এপ্রিল 2025 অর্ডার, ডিএম গুলোকে কমিউনিকেট করছে ডিসেম্বর মাসে, কন্টেম্প নোটিশ দিয়েছি, কন্টেম্প প্রসিডিংস ইনিশিয়েট করেছে, এই শেতাবুদ্দিন ডিরেক্ট সুপ্রিম কোর্টে কন্টেম্প করেছে, সেই কন্টেম্পটে কেস খাবেন, সেই জন্য সেই কমিউনিকেট করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলোকে এই ডিসেম্বর মাসে, যে প্রসেস ইনিশিয়েট করতে। লিস্ট আছে, লিস্ট দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলোকে। আসলে দেখুন, আপনি যদি ভাবেন যে ওই একটা চিঠি পাঠিয়ে এই অর্ডার কমপ্লায়েন্স হয়ে গেছে, এটা বুঝিয়ে দেবো, মূর্খের স্বর্গে বসবাস করছেন। দেখুন, টাকা ফেরত কি হবে না? অবভিয়াসলি করতেই হবে, আদালতের নির্দেশ, টাকা ফেরত প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটদের ওই নির্দেশে যা বলা আছে সেই অনুযায়ী দিতেই হবে, এবং এরা কেউ ছাড় পাবে না। দ্বিতীয় হচ্ছে, কোনো ওএমআর শিট পাবলিশ করেননি, ওইসব স্টাফ নেই, ওসব বলে লাভ আছে? একটা আর্টিকেল 12 অথরিটি, তারা ওই ওএমআর শিট পাবলিশ করার মতো ক্ষমতা নেই, অথচ তারা নিয়োগ করছে। দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে একটা পরীক্ষা হয়, যেখানে আদালতের নির্দেশ হয়, আদালতের নির্দেশে সেই বাতিল হয়, বড় নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি করার জন্য এই আর্টিকেল 12 অথরিটি গুলো, এবং বিশেষ করে এই নেতা নেত্রীগুলোর তাদের দুর্নীতির জন্য, সেই নিয়োগের ওএমআর শিট পাবলিশ করার মতো ইনফ্রাস্ট্রাকচার এই রাজ্যে থাকে না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন পরে কমিউনিকেট হয়। দেখুন, টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতেই হবে, ওরা যাই ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন, আমরা ছাড়বো না। ওই প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটকে যা টাকা নিয়েছেন মাইনে আকারে, সেই টাকা ফেরত